শিল্পী কামরুল হাসান আমাদের চারুশিল্পের ইতিহাসে সর্বাগ্র জনের একজন। তার তুল্য শিল্পী আসলে নেই। তিনি তার নিজের ভুবনটা এমনভাবেই করেছেন যাতে করে আমরা বলতে পারি তার নিজের ভুবনেই নিজেই সম্রাট বা নিজেই একত্বের দাবিদার। সেটা হচ্ছে গিয়ে যে কামরুল হাসান একটা স্বপ্ন দেখেছিলেন। সব শিল্পীরই স্বপ্ন থাকে। তার স্বপ্নটা তিনি বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন এবং সেই সমস্যা তাকে তো বহন করতে হয়েছেই, আবার তিনি স্বপ্নটাকেও লালন করেছেন। কামরুল হাসানের মধ্যে সময়ের রীতি এবং নীতি যেভাবে গান্ধিকভাবে উপস্থাপিত হয়েছে সেটা প্রায় বাংলাদেশের অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে হয়নি। আর আমরা জানি যে কামরুল হাসানের যে শিল্প ভাষা, তার সঙ্গে বহু শিল্পাদর্শের মিশ্রণ রয়েছে এবং এই মিশ্রণটাও কোনো শিল্পীর ক্ষেত্রে বাংলাদেশে ঘটেনি। কেউ হয়তো লোকশিল্পকে বিশ্লেষণ করে নতুন ভাষা তৈরি করছেন, বড় শিল্পীরাই আমাদের। আবার কামরুল হাসানের ক্ষেত্রে আমরা যখন একটা ছবির দিকে তাকাই দেখি যে একই সঙ্গে লোকশিল্পও আছে, পিকাসোও আছে, তারপরে ভারতীয় ধ্রুপদী শিল্প ভাষা বলছিলেন। হাসানের মধ্যে এই একই সঙ্গে ইতি এবং নীতির ব্যাপারটা যে আছে, এবং ইতি এবং নীতিকে তিনি যখন আঁকতে গিয়েছেন এইটার একটা দান্দিক সূত্র তৈরি হয়েছে তার ছবির মধ্যে, এবং এটা তার ভাষাও তাকে ওইভাবে পরীক্ষা নিয়ে করেছে। যেমন এককভাবে লোকশিল্পের ভাষাকে তিনি অনুসরণ করে কোনো কোনো ছবি আঁকলেও কিন্তু এমন প্রচুর ছবি আছে যেসব ছবির মধ্যে আমরা দেখি একই সঙ্গে লোকশিল্প, বিভিন্ন লোকশিল্পের বিভিন্ন উৎস থেকে লোকশিল্প, তারপর হচ্ছে ভারতীয় ধ্রুপদী শিল্প ভাষা যেটা অজন্তা থেকে এসছে, এবং ভারতীয় ধ্রুপদী কলা উৎস এই মূর্তি ভাস্কর্য সেখান থেকে এসছে, বেঙ্গলি স্কুলের ভাষা থেকে এসছে, তারপর কালীঘাটের পটচিত্র থেকে এসছে, এবং কিছুটা একাডেমিক যে ভাষা ইতালীয় রেনেসার পর আবির্ভূত হয়েছে সেই ভাষা, অর্থাৎ আমাদের একাডেমিতে আমরা ড্রয়িং পেন্টিংস করতে গিয়ে শিল্পীরা যে ভাষাটা শেখে। আর সঙ্গে আছে পিকাসো, ব্রাকের কিউবিজম। এই সবগুলো মিলে একটা জঙ্গম ভাষা তৈরি হয়েছে। তার ছবি দেখতে গেলে বোঝা যায় যে তার মনটা যে কত উৎস থেকে সার সংগ্রহ করতে চাচ্ছে, তার মানসিক অবস্থাটাকে উপস্থাপিত করার জন্য তার এতগুলো সূত্রের কাছে বহু সারগ্রাহী। কামরুল হাসান হচ্ছে বহু সারগ্রাহী শিল্প, এবং এইটা কিন্তু আসলে আমরা অন্য কোনো শিল্পের মধ্যে দেখতে পাই না। এখন আমরা যদি কামরুল হাসানের যে স্বপ্নের কথা বলছিলাম সেই স্বপ্নের কথা বলি, তিনি যখন বড় হয়েছেন, জন্ম নিয়েছেন, আমরা জানি যে কামরুল হাসান বাবা কবরস্থানের দায়িত্বে প্রাপ্ত একজন মানুষ ছিলেন তিলজলা হাসপাতালে। তো সেই বাবা কামরুল হাসানকে যে প্রেরণা দিয়েছেন এমন নয়, আবার খুব যে বাধা দিয়েছেন তাও বলা যাবে না। কিন্তু কামরুল হাসানের সঙ্গে আমার যখন এই বিষয় নিয়ে কথা হয়েছে, তিনি যখন রাজাবাজারে ছিলেন কিংবা আলদির গলিতে ছিলেন, দুই জায়গায় তাকে দেখেছি, আর মাঠে ছবি আঁকতে দেখা ইত্যাদি আমি দেখেছি। সেই প্রসঙ্গে একটু পরে আসি। তো কামরুল হাসান বলছেন যে তার বাড়ির মেয়েরা, বিশেষ করে মায়েরা, ফুপুরা, এরা যে কাজ করতো সেই সময় থেকে তার আসলে এই জিনিসটা ভালো লাগতো। সে দেখতো যে পিঠা বানানোই হোক বা শিবনের বা সেলাই ফোরের কাজ হোক, সেই কাজগুলো তার ভালো লাগতো, কাঁথা তার ভালো লাগতো ইত্যাদি। তো কামরুল হাসান এই বাংলার এইসব রূপ দেখেই কিন্তু আসলে তার মধ্যে কোনো একটা রূপমুগ্ধতা কাজ করে। কিন্তু যখন তিনি শুরু করেন ছবি আঁকা, এবং তখন কলকাতায় 40-এর দশকে শুরুতে অনেকগুলো ব্যাপার ঘটে। ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে যে সময়টার মধ্যে এক ধরনের, সময়টার মধ্যে কত কি ঘটছে একবার যদি আমরা লক্ষ্য করি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে যেটা সমগ্র বিশ্বকে আলোড়িত করছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে, এবং ব্রিটিশদের দুষ্ট নীতির কারণে হিন্দু মুসলমানের সম্পর্কের অবনতি ঘটছে, এবং হিন্দু মুসলমানের সম্পর্কের অবনতি ঘটলে হিন্দুর আধিপত্য, মুসলমানের আধিপত্য, এগুলো নিয়ে নানা ফ্যাসাদ তৈরি হচ্ছে এবং দাঙ্গা হয়ে যাচ্ছে গেল। 43-এ দুর্ভিক্ষ হলো। এই যে তপ্ত সময়, এবং ব্রিটিশ ভারতের রাজধানী, যদিও তখন প্রশাসনিকভাবে রাজধানী নয়, কিন্তু সেটা রাজধানী হিসেবেই তো গড়ে উঠেছিল, তার বাতাবরণ তো রয়ে গেছে।
এবং শিল্পী তখন ফেসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের আন্দোলন করছে, ইন্ডিয়ান পিপুলস থিয়েটার হচ্ছে, এবং এইসবের মধ্য দিয়ে কামরুল হাসান যে সময়টা দেখেছেন, এই সময়টার মধ্যে তিনি প্রণোদনা পেয়েছেন যে আমাকে দ্রোহী হতে হবে, আমাকে সময়ের মুখোমুখি হতে হবে। এবং কামরুল হাসানও কিন্তু রাজপথের শিল্পী শুরু থেকেই, কলকাতার পথ যেটা। আরেকটা বিষয় হচ্ছে যে তার আদর্শিক জায়গাটা বলিয়ান হয়েছে বা ডাগর রূপ পেয়েছে বা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে তাকে গুরু সদয় দত্তের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার পরে। এই গুরু সদয় দত্তের বিষয়টা আমরা জানি যে আইসিএস একজন ডিসি প্রশাসনিক কর্মকর্তা, তিনি প্রচুর লোকশিল্পের সংগ্রহ তার আছে, যার সংগ্রহ নিয়ে কলকাতার বেহালায় গুরু সদয় দত্ত মিউজিয়াম তৈরি হয়েছে। তো সেগুলোর বেশিরভাগই হচ্ছে পূর্ববঙ্গ থেকে নেওয়া, ময়মনসিংহ, ফরিদপুর, এইসব সিলেট, এইসব উল্লেখযোগ্য জায়গা থেকে নিয়ে নানান ধরনের উপাদান লোকশিল্পের। এই গুরু সদয় দত্ত যে জিনিসটা করেছিলেন সেই জিনিসটা আমরা অংশত বলি, পুরোটা বলি না। অংশত বলি মানে গুরুশিল্পী তো সংগ্রহ, কিন্তু গুরুশিল্পী তো হচ্ছে ব্রতচারী মন্ত্র। এই ব্রতচারী মন্ত্রে কিন্তু দীক্ষিত। এবং কামরুল হাসানরা যে শরীর গঠন করতে হবে, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করতে হবে এবং বাংলাকে ভালোবাসতে হবে। এবং তাদের মন্ত্রগুলোর দিকে যদি আমরা তাকাই দেখি যে সমস্ত প্রতিকূলতা থেকে, মানে দুষ্ট জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দেশকে ভালোবাসতে হবে, কোথাও জায়গায় নোংরা থাকলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে আদর্শিক জায়গাটা তার তৈরি হয় গুরু সদয় দত্তের ব্রতচারী আন্দোলন থেকে। ব্রতের যারা, তারা শরীরকে নাড়াতো, তাদের এক ধরনের শারীরিক চর্চা ছিল এবং সেই সঙ্গে সঙ্গে তারা গান গাইতো। ব্রত, যে গুরু সদয় দত্তের নিজেরই বই আছে ব্রত গানের, তো ওই গানগুলা গাইতো। সুতরাং ওই যে গান গাওয়া, শরীর কসরত করা এবং ছবি আঁকা, সব মিলিয়ে কিন্তু কামরুল হাসান, আমাদের কামরুল হাসানকে বুঝতে হবে ওইভাবে, কারণ তার একটা পারফরমেন্স জায়গা আছে। এই পারফরমেন্স জায়গার কারণে কামরুল হাসান ছবির মধ্যে দেহজ ব্যাপারটা কিন্তু প্রবল। কারণ হচ্ছে দুটা, একটা হচ্ছে যে তিনি তো মিস্টার কেলকাতা বোধ হয়েছিলেন না, কেলকাটাই বোধ হয়, কি জানি না, মিস্টার কেলকাটাই, হ্যাঁ কেলকাটা হয়েছিলেন। তিনি কিন্তু ব্যায়াম করতেন এবং এই ব্যায়াম করার অভ্যাসটা তো আগেই শুরু হয়েছিল, গুরু সদয় দত্তের সাথে এটা আরও প্রবল হয়ে গেল। এবং ওই যে তিনি নিজের শরীর যে বাকি মাসেল বের করেছেন, তার মানে কিন্তু নিজের শরীরের মধ্যেই কিন্তু তিনি নিজের অ্যানাটমির বিদ্যা পেয়ে গেছেন। অ্যানাটমির বিদ্যা কিন্তু তিনি রক্ত দিয়ে অনুভব করেছেন, তিনি কিন্তু অন্য মডেল দেখে তাকে অ্যানাটমি করার আগে নিজেই কিন্তু অ্যানাটমি হয়ে গেছেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যার জন্য অনেক জোর কিন্তু তার অনেক কাজের মধ্যে। এইটার বড় একটা কারণ হচ্ছে তার এই জোরটার জন্য মানুষ যদি মাসেল বা শরীর চর্চাও করে, তার কিন্তু মনের সঙ্গে এটা সম্পর্ক থাকে, যার জন্য এই যে দ্রোহী বা বিদ্রোহী হওয়া, বলিষ্ঠ প্রতিবাদ করা, এই প্রতিবাদী ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে ওইখান থেকে আসে একটা। আর ব্রতচারীদের মন্ত্রই কিন্তু ছিল যশোবা মন্ত্র একটা, যেমন জয় সোনার বাংলা। এই জয় সোনার বাংলা মন্ত্র ছিল কামরুল হাসানের প্রিয় মন্ত্র বা ব্রতচারীদের মন্ত্র। এই সোনার বাংলা কি? এই সোনার বাংলাই হচ্ছে যেটা শুরুতেই আমি বললাম, কামরুল হাসানের স্বপ্নভূমি। এই স্বপ্নভূমিটা তিনি প্রত্যক্ষই করতেন যে আমার দেশ তো স্বপ্নের মতোই, কিন্তু এই দেশটার মধ্যে যখন ওই যে যুদ্ধ, দুর্ভিক্ষ, হিন্দু মুসলমানের সম্পর্কের অবনতি, নানান কিছু ঘটলো, তখন কামরুল হাসান নিজেও দুর্ভিক্ষের ছবি এঁকেছেন। তো কামরুল হাসানের চেতনার লোকটা নানানভাবেই হয়ে গেল। এটা শুদ্ধ ব্রতমন্ত্র নিয়ে আমি সব করতে পারবো এমন আর সম্ভব নয়, এটাও তিনি রিয়েলাইজ করলেন। তার ছবি যা বলে, আমি তার সঙ্গে কথাও বলেছি যে এই অবস্থা দেখার পরে আমরা ওইটার সঙ্গে থেকে, কিন্তু তিনি চাইলেন যে এইভাবে এই ধরনের আন্দোলনে থেকে নিজেদেরকে বিকশিত করা উচিত। যে আন্দোলনটা হচ্ছে গিয়ে যে পর উপকার বা অন্য সমাজের কল্যাণ, এই কল্যাণের কথা, পরোপকারের কথা, অন্যকে সেবা করা, এই সেবামূলক ব্যাপারটা বাংলাদেশের মানুষের সম্পর্কের মধ্যে রয়ে গেছে। এবং এইটা হচ্ছে ব্রতচারীদের ব্রতের কথাই তো তাই, ব্রতমন্ত্রের মধ্যে রয়ে গেছে। ব্রতচারিতা তো ট্রেডিশনালি যে ব্রত আছে তার মধ্যে থেকে আবার নতুন একটা ভাষা। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে গুরু সদয় দত্তের ব্রত কিন্তু লোকশিল্প থেকে নিয়ে যেমন মানুষ লোকশিল্পের মতো করে আরেকটা নতুন ভাষা তৈরি করতে পারে, ব্রতচারী আন্দোলনের ব্রতগুলা গুরু সদয় দত্ত, সেগুলো কিন্তু অনাদিকাল থেকে বহমান বাংলার যে ব্রত কথা আছে, ব্রতের ছড়া আছে, সেগুলার থেকে নিয়ে আবার নতুন ব্রত তৈরি করে। এই যে সোনার বাংলা,
তার এই সোনার বাংলাটা আসলে কি? সোনার বাংলাটা কিন্তু আমরা চেয়েছিলাম কেন? এই সোনার বাংলা গানটা আসলো কোত্থেকে? এই বিষয়টার সঙ্গে যে সোনার বাংলা, মা, মাতৃভূমি, যেমন ধরেন ভাষিক জায়গা থেকে আমরা যখন বলি কি মা বাবা, আমরা কিন্তু বাবা মা বলি না, আমরা যখন কথা বলি নারী ও শিশু, এই সম্পর্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা জয়নুলের জন্য খুব সত্য, কামরুলের জন্য সত্য। মাতৃতান্ত্রিকতার মধ্য দিয়ে মাকে অনুভব করা, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। কোন মা? এই মা হচ্ছে সেই মা যে আমাকে আশ্রয় দেয় এবং যেই মার মুখে হাসি ফুটলে, এইটা হচ্ছে একটা বিমূর্তভাবে দেশটা মায়ের মতো শুশ্রূষা দায়নি, হ্যাঁ, কল্যাণ দায়নি এবং আমাকে প্রোটেক্ট করে, অ্যাট দ্য সেম টাইম আমাকে রক্ষা করে। এই যে ব্যাপারগুলো, এই বোধগুলোর একটা সার সত্তার প্রকাশ পায় মাতৃতান্ত্রিকতায়, যেটা জয়নুলে ঘটেছে, যেটা আমাদের আর্কিটাইপাল ভাবে রূপের মধ্যে পুতুলের গড়নে আছে, বা পটচিত্রীরাও অনেক ধরনের ছবি এঁকেছে, অনেক ইমেজ। তো এই দেশ ভাগটা স্বভাবতই কামরুল চৈতন্য বিরাট প্রভাব ফেলেছে। দেশভাগের সময়ে, তার আগের সময়টা ভীষণভাবে জটিল এবং জঙ্গম। জটিল এই জন্য যে দেশভাগের আগে হিন্দু মুসলমানের দ্বিধাবিভক্তির ফলে হিন্দুর পৃথিবী করছে, মুসলমান পৃথিবী করছে, দুজনই এটা মানে তখনকার সময়ের জন্য তাদের জন্য এটা অনিবার্য হয়ে যায়। এই জন্য যে তখন মোহাম্মদী সওগাত পত্রিকা, এগুলো মুসলমানরা, হিন্দু যারা তারা তো প্রচুর পত্রিকা বহুকাল যাবত, যার জন্য কামরুল হাসান যে ছবি আঁকছেন, তখন দেখা গেলো যে সে ছবি আঁকছে একদম আমরা যেটা ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ, যে প্রাচ্যকলার আদর্শে, সিরাজউদ্দৌলা আঁকছে কিংবা একটা পাখি আঁকছে, নারী আঁকছে, ওই আদর্শের কিছু ছবি রয়ে গেছে তখন। হ্যাঁ, যখন আজাদ পত্রিকা আছে, মোহাম্মদী সওগতি আছে, নাসিরুদ্দিন সাহেবদের ওই সময়ে মুসলিমদের পৃথিবী যে আলাদা, ঈদের সংখ্যা বেরোচ্ছে, একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, চাঁদ উঠেছে আকাশে, ঈদের চাঁদ, এই যে জিনিসগুলো আসছে, এটাও খুব সময়ের প্রয়োজনে, অস্তিত্ব রক্ষার প্রয়োজনে মুসলমানদের করতে হচ্ছে। এই ফ্যাক্টটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই ফ্যাক্টটা চিত্ররূপ কিন্তু কামরুল হাসানে পেয়েছে, এই জন্য কামরুল জীবন আলোচনা করতে জন্য এইটা খুব জরুরি। এবং সিরাজউদ্দৌলাকে সে যেভাবে এঁকেছে, এটা কিন্তু একটা ওরিয়েন্টাল ছবি হিসাবে খুব খুব নয়ন সুখকর সুদৃশ্য। সিরাজউদ্দৌলার প্রতি তার যে অনুভবটা, যে নবাব, এই নবাবের ব্যাপারটাকে কিন্তু সে ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর করে এঁকেছেন, একটু আরব ছবি এঁকেছেন স্বভাবতই। তো ওই একটা সময় গেল। তো ফলে হলো কি, যে একটা হলো ওয়েস্টার্ন অ্যাকাডেমিক্সে বা পশ্চিমের অ্যাকাডেমিক রিয়ালিস্টিক কাজ, আবার এদিকে প্রাচ্য শিল্প, লোকশিল্প আছে, মিশ্রণটা কিন্তু অনেক আগেই কামরুল হাসানের শুরু হয়ে গেছে আর কি, মানে ভাবনাটা। তার পরবর্তী সময় তিনি যখন এখানে আসলেন, এবং কিন্তু অনেক পরে পাশ করেছেন আর্ট কলেজ থেকে, 40 এদের দিকে, মানে mid-40s আর কি। পাশ করে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এই দেশে আসলেন। তো এই দেশে যে আসলেন কামরুল হাসান, বাড়ি তো বর্ধমান, তাই তো। আমাদের কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে কামরুল হাসান, দেশ ভেঙে গেল, সোনার বাংলা ভেঙে গেল, দুটুকরা হয়ে গেল, তার চৈতন্যের মধ্যে এইটার যে চাপ, এইটার যে দাহ, এই প্রদাহ থেকে তিনি কিন্তু অনেক অনেক বেশি হয়ে গেলেন, দ্রোহী হয়ে গেলেন, অগ্নিময় হয়ে গেলেন, এবং তিনি দুঃশাসন কি এটা বুঝতে পারলেন। এই দুঃশাসন পরবর্তী সময়ে তিনি পল অনুপলে অনুভব করলেন পাকিস্তান নামক এই দুষ্ট দেশটাতে এসে। যে দুষ্ট দেশটা তৈরি হয়েছে, অর্থাৎ ভারতবর্ষটা তৈরি হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একটা হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠের জন্য, একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠের জন্য একটা। সুতরাং এইটা একটা বাঙালি শিল্পীর জন্য মেনে নেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে টুকরো হয়েছে বাংলা, হয়তো পাঞ্জাবিদের পক্ষে সম্ভব নয়, টুকরো হয়েছে পাঞ্জাব, কিন্তু বাঙালি শিল্পীর যে বেদনা ইংরেজরা চলে যাওয়ার জন্য, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা একটা সাউথের শিল্পী বুঝবে না, দক্ষিণ ভারতের শিল্পী বুঝবে না, দিল্লির শিল্পী বুঝবে না, ওর অংশ নাই, কোনো অংশ তো ওর মতোই রয়ে গেছে, ওর পৃথিবী তো ওর মতোই রয়ে গেছে। তো এই যে বাংলা ভেঙে যাওয়া, এবং আমরা যদি এবার চিন্তা করি, তার তো একটা শৈশব জড়ানো পৃথিবী ছিল বর্ধমানে, তাদের বাড়ি সব কিছু মিলে, কলিকাতার একটা পরিবেশ, এবং রাজধানী শহর ছাড়তে হলো, তার গ্রাম ছাড়তে হলো বর্ধমান, এবং সে কিন্তু একজন উদ্বাস্তু মানুষের যন্ত্রণা নিয়ে এই দেশে এসছে, এটা আমাদের মনে রাখতে হবে। সে কিন্তু এই উদ্বাস্তু হলো তার মাতৃভূমির যেই জায়গাটার সঙ্গে তার সবচেয়ে বেশি ব্যালেন্স ছিল। এবং তারপরে ওর দেখা গেল যে যেহেতু
যেই জায়গা দিয়ে বাংলা ঐক্যবদ্ধ, সেটা সবচেয়ে বড় জায়গা, সেটা আমাদের গাঢ়ভাবে দেখতে হবে, প্রগাঢ়ভাবে ভাবা উচিত। সেটা আমরা যে গুরু সদয় দত্ত যেমন দেখেছি, এখানেও যে লোকশিল্প বিষয়টা বাংলার, এই বাংলা অখণ্ড বাংলার, এবং এই বাংলার লোকশিল্প সেইটা টেরাকোটা হোক, পোড়ামাটির ফলকচিত্র হোক, লোকচিত্রকলা হোক, পিঠার নকশা হোক, পুতুল হোক, কাঁথা হোক, যাই হোক, এই যে অখণ্ড বাংলার মধ্যে যে জিনিসটা ছিল, এই অখণ্ড বাংলার লোকশিল্প, আমরা লোকশিল্পটাকে আলাদাভাবে দেখি। লোকশিল্পের সঙ্গে একটা অনেকগুলো বিষয়ের যোগাযোগ রয়ে গেছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে কামরুল হাসান যে গান গাইতেন, ব্রতমন্ত্র গাইতেন, অনেক কিছু, যে পালার প্রতি তার আকর্ষণ ছিল, নানান কিছু ছিল। এগুলোর জিনিসটা হয়েছে কি, যে লোকভুবনটাকে তিনি আলিঙ্গন করেছেন। আলাদাভাবে একটা লোকশিল্পের মোটিভ নিয়ে এসে আমি কাজ করছি তা কিন্তু নয়। লোকভুবনটা কি আছে? লোকভুবনের মূল ভিত্তি তো লোকদর্শন। লোকদর্শনের মূল ভিত্তি হচ্ছে সেটার সঙ্গে কানেক্টেড, যেখানকে মানুষকে বোঝা, মানুষকে ভালোবাসা। সে কি মানুষকে ভালোবাসা বনাম মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, কিংবা মানুষকে ভালোবাসা বনাম হিন্দুর জন্য আলাদা রাষ্ট্র, যাবে না, সাংঘর্ষিক হয়ে গেল। এইখানেই হচ্ছে সংঘর্ষটা তৈরি হলো। যার জন্য আমি বাঁচবো কী করে? আমি লোকদর্শন দিয়ে বাঁচবো। কারণ করলে আমাকে মানুষকে বাঁচাতে হবে, মানুষের সঙ্গে আমাকে সম্পৃক্ততা তৈরি করতে হবে। এই মানুষের সঙ্গে আমি বেঁচে থাকতে চাই, মানুষকে আমি ভালো রাখতে চাই, আমি ভালো রাখতে চাই। তিনি ওখান থেকে দেশভাগের পর এখানে আসার পরে নতুন রাষ্ট্রে নতুন একটা ইকোলজিক্যাল ব্যালেন্স খুঁজতে চাইলেন, যে ব্যালেন্সটা জনগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে হয়, প্রকৃতির সঙ্গে মিলেমিশে হয়, পশু পাখি প্রাণী সব কিছু মিলেমিশে হয়, তার চর্চা সাংস্কৃতিক নানান কর্মকাণ্ডের মধ্যে হয়, সব কিছু মিলে তিনি কিন্তু একটা নতুন জগতে প্রবেশ করলেন বাংলাদেশে আসার পরে। এই বাংলাদেশ প্রফুল্ল বাংলাদেশ, এখানে নদী অনেক বিস্তৃত এবং দক্ষিণে প্রবাহিত শত শত নদী। এই বাংলাদেশ কিন্তু তিনি পশ্চিমবঙ্গ দেখেননি, তিনি আহ্লাদিত হন। এবং আমরা দেখি কামরুল হাসানের প্রচুর রং, প্রচুর সময়, পরবর্তী সময় আমরা দেখেছি প্রচুর তিনি জল রং করেছেন, নদীর দৃশ্য, বিশেষ করে নদীর দৃশ্য, মানে রিভার স্কেপ করেছেন প্রচুর, এবং তার রিভার স্কেপগুলো সম্পূর্ণ আলাদা। কিন্তু তার আগে আমরা দেখি যে কামরুল হাসান এই পাকিস্তান রাষ্ট্রে এসেই একই সঙ্গে লোকোমোটিভের মধ্যে কাজ করছেন, আবার এই সাধারণ ল্যাঙ্গুয়েজে জনজীবনের ছবি আঁকছেন। কামরুল হাসানের রাজনৈতিক সচেতনতার প্রত্যক্ষ অভিজ্ঞতা তো অনেকগুলো। যেই যে দেশভাগের সময়, আমরা যে পূর্ববর্তী সময় 40-এর দশকের মতো এত অগ্নিময় সময়, এত জটিল এবং এত মানে অমানবিক সময়, মানে এত অমানবিকতা কখনোই বাঙালির জীবনে ঘটেনি বলে। তো সেই সময় কামরুল হাসান একদিক দিয়ে তো গুরু সদয় দত্তকে পেলেনি, তারপর আবার দেশ ভাগ হলো, তার আগে শিল্পী সংঘ হলো, নানান রকম আন্দোলন হলো, তারপর মুসলমানের পৃথিবী, হিন্দুর পৃথিবী আলাদা হলো, এই নানান কিছুর মধ্যে এত জটিল আবর্ত তৈরি হলো সময়ে। সেখানে তাকে একজন শিল্পী রাজনীতি সচেতন হয়ে গেলেন, না হলেও পারতেন, কিন্তু কামরুল হাসান কিন্তু রাজনীতি সচেতন রয়ে গেলেন। এবং পাকিস্তান আসার পরেই তিনি পাকিস্তানি দুঃশাসকদের ব্যঙ্গচিত্র এগুলো আঁকা শুরু করলেন, শুরুর দিকে কিন্তু প্রায় 50-এর দশকে দেখা যেরকম। আবার একই সঙ্গে তিনি বাংলার এই যে প্রফুল্ল প্রকৃতি, যে বাংলার প্রকৃতিটা তুলনামূলকভাবে অনেক বেশি বদ্বীপীয়, সিক্ত নদী, বহু নদী প্রবাহিত, এই এত প্রকৃতির মধ্যে রঙের প্রাচুর্য, এগুলোও কিন্তু তাকে বিমোহিত করে। এবং তার এই যে প্রকৃতি দেখে আঁকা, লোকশিল্পের ভাষা নেওয়া, তারপরে দ্রোহী ভাব, পাকিস্তানি দুষ্ট শাসকের বিরুদ্ধে লড়তে হবে। এবং কামরুল হাসান ওই আদর্শ থেকেই কিন্তু রাজপথে চলে আসলেন। কামরুল হাসানই একমাত্র শিল্পী যিনি রাজপথে গেলেন এবং অনেক বেশি অন্যান্য শিল্পীদের তুলনায় নানা কর্মকাণ্ডে জড়িত হলেন। এবং পলিটিক্যাল, রাজনৈতিক মিছিলে তিনি যুক্ত হলেন। এবং তিনি চাইলেন যে আসলে বাংলার লোকশিল্প দিয়ে বাংলার ভাষা তৈরি হতে পারে, বাংলার আধুনিক ভাষা তৈরি হতে পারে। এবং তিনি লোকশিল্পীর মতো বাঁচতে চাইলেন, যার জন্য পটুয়া কামরুল বলে, নিঃসন্দেহে কামরুল হাসান পটুয়া নন, কিন্তু পটুয়ার আদর্শ কিছু আছে। এই আদর্শটা বোঝার জন্য আমাদের একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে যে 19 শতকে যখন প্রাচীন ভারতীয় মূল্যবোধ এবং পশ্চিমের মূল্যবোধের সংমিশ্রণ ঘটলো, সংঘাত ঘটলো, সংঘর্ষ হলো, তখন এই জিনিসটাকে ক্যারিকেচার করে, বিদ্রুপ করে, প্যারোডি করে, অর্থাৎ এই জিনিসটাকে
নু- আক্রমণ করলো, যে ভ্যালুসগুলো কী করে নষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে, এই যে বাবু বাবু সংস্কৃতি, বাবু বেবি, এই যে কালচারটা ইংরেজদের সঙ্গে মিশে, ওই দুষ্ট সময়টাকে সমালোচনা করেছিল কিন্তু পটুয়ারা। এটা কিন্তু ঠাকুরবাড়ির সমালোচনা নয়। এবং কামরুল হাসানও কিন্তু খুব নিকটাত্মীয় ওই পটুয়ারা যারা প্রতিবাদ করে, যারা দুষ্ট সময়কে বিদ্রুপ করে, এবং যারা ফোককে বা লোককলাকে বৃহত্তর অর্থে গ্রহণ করে। কামরুল হাসানের বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি ফোককে গ্রহণ করতে গিয়ে ফোকের গল্পকে নিচ্ছেন, এবং ফোকের গল্পের মধ্যে যেই পশু পাখি কথা বলে সেগুলোকে তিনি একটা নতুন ইন্টারপ্রিটেশন আসছে, যার জন্য তার গল্পের মধ্যে কুমির আসবে, বানর আসবে, হনুমান আসবে। এইটা আবার আমরা যেভাবে রূপকথা বলি, এটাও কিন্তু ওই লোককলারই অংশ। এইখানে হচ্ছে কামরুল হাসানের পার্থক্য। লোকশিল্পের বহুমাত্রিকতার মধ্যে দিয়ে যামিনী রায় যান নাই। এবং কামরুল হাসানের একটা বড় কথা আছে যে যামিনী রায় যেখানে শেষ করেছেন আমি সেখানে শুরু করেছি। কামরুল হাসান এই কথাটা বলছে। আর একটা কথা বলেছে, এই যে লোকচিত্রকলা বললাম, বলছে যে মোটরু যেদিন এসে, মোটরু হচ্ছে চিত্রী, মানে পরম্পরায়ভাবে যারা পটচিত্র করে, মোটরু এসে যখন আমার লাইনটা ধরিয়ে দিল, তখন আমি বুঝলাম এটাই আসল। এবং এই যে লোকশিল্পীটা যে বলল, এবং এই করে কামরুল হাসান এই ভাষাটা তৈরি করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কামরুল হাসানের মধ্যে বিচিত্র ভাষা এবং রাজনীতির সচেতনতা আসার পরে যে জিনিসটা হলো যে তিনি চাইলেন যে আসলে সমাজটা, দেশটাকে কী করে সুন্দর করা যায় বা আমার শিল্পকে কেটে তুলে দেওয়া যায়। যার জন্য তিনি তখনই কিন্তু স্টুডিও করেছেন, এই শাড়ির মধ্যে কাজ এঁকেছেন, শাড়ির দোকানে গিয়ে শাড়ির কাজ করেছেন। তারপরে তো ডিজাইন সেন্টারই করলেন। ডিজাইন সেন্টারের কাজই তো ছিল ফোকের ডিজাইনগুলো নিয়ে, ফোকের থেকে ডিজাইন বের করে নিয়ে আসা এবং এটার চর্চাকে বহুমাত্রিকভাবে ছড়িয়ে দেওয়া, এবং ওই বিভিন্ন মেলার সঙ্গে কানেক্টিভিটি তৈরি করা। এটা তো ক্ষুদ্র কুটির শিল্পের প্রতিষ্ঠানের সঙ্গে লাগোয়া সে সংযুক্ত। এই যে তিনি যে ডিজাইন সেন্টার করলেন, এই ডিজাইন সেন্টারের মধ্যে তিনি কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য কিন্তু ডিজাইন সেন্টারে তিনি প্রতিষ্ঠা করলেন, বা ডিজাইন সেন্টারে গিয়ে কর্ণধার হলেন তিনি, এই কামরুল হাসান। এই ডিজাইন সেন্টারের মধ্য দিয়ে কর্ণধার হওয়ার ফলেই তিনি লোকশিল্পীদের সঙ্গে মিশতেন। কামরুল হাসান সম্পর্কে একটা বড় জিনিস হচ্ছে, কামরুল হাসান কিন্তু মেলায় যেতেন, লোকশিল্পীদের তো খুব একটা দেখা যেত না, যে যারা ছবি আঁকছে, কিন্তু অন্য শিল্পীরা কী আঁকছে, কাতার শিল্পীরা, পুতুলের শিল্পীরা কী আঁকছে, কী গান হচ্ছে, লোক মেলাগুলোতে কামরুল হাসান কিন্তু ঘুরে বেড়াতেন। এটা কিন্তু কামরুল জীবনের একটা বড় বৈশিষ্ট্য, যে তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আরেকটা জিনিস হচ্ছে কামরুল হাসান শিল্পের রাজনীতিটার কথা বলি, অন্য রাজনীতির কথা একটু পরে বলি। শিল্পের রাজনীতিটার ক্ষেত্রে যখন আমি কামরুল ভাইকে সঙ্গে দেখা করেছি, মিশেছি বিভিন্ন মাঠে, যেমন ধানমন্ডির মাঠেরটা আমার খুব ভালো মনে আছে। তো কামরুল হাসান তো মারা গেছেন, অনেক বছর হয়ে গেল। তো আমি ভিড়ের মধ্যে দেখলাম যে একজন শিল্পী ছবি আঁকছেন, ওইখানে লোকজন ভিড় করছে। তো আমি গিয়ে দেখি ভেতরে কামরুল হাসান, এবং তিনি একটু একটু করে টান দিচ্ছেন, লোকজন 20 টাকা 30 টাকা দিচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা। তো কামরুল ভাই আমাকে দেখে বলে, এসেছো? আমি বললাম জি কামরুল ভাই। বলে হ্যাঁ, আমাদের তো এখানে আঁকার কথা ছিল, আমি আঁকছি, লোকজন নিয়ে যাচ্ছে, ভালো লাগছে। এবং আমরা সবাই জানি যে কামরুল হাসান প্রচুর ছবি প্রচুর মানুষকে দিয়ে গেছেন। কামরুল হাসান এই যে পণ্য, শিল্প যে পণ্য এবং পণ্য হতেই পারে, কিন্তু এটা বহু মানুষের হাতে যাবে, এই ভাবনাটা শুধু মুখে বলেননি আমাদের মতো, তিনি এটা প্রতিষ্ঠিত করে গেছেন। লোকমেলার মধ্যে বসে একজন এরকম উচ্চ শিক্ষায় শিক্ষিত, মানে উচ্চ মার্গীয় শিল্পী, তো যদি আমরা ওই হিস্ট্রি আলোকে বুঝি, শিল্পের ইতিহাসের আলোকে বুঝি, কিন্তু প্রথম সারির প্রথম কয়েকজনেরই একজন, সেই শিল্পীটি কিন্তু বৈশাখী মেলায়, লোকমেলায় বসে মানুষকে ছবি এঁকে দিচ্ছে, মানুষ নামমাত্র মূল্যে নিয়ে যাচ্ছে, কেউ বিনামূল্যেও নিয়ে যাচ্ছে। এটা সব আমার চোখে দেখে, একাধিকবার আমি দেখছি কামরুল ভাইকে এগুলো জিনিসগুলো করতে। তো এই যে কামরুল ভাই যে শিল্প শুধু পণ্য হবে, এই যে পণ্য সঙ্গে যে শিল্পের সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাটাকে তিনি অত কঠিনভাবে দেখেননি, অনেক শিথিল করে দিয়ে গেছেন। প্রথম তার আদর্শই ছিল শিল্প যদি মানুষকে সুন্দর করে, তাহলে বহু মানুষ শিল্পকে বাড়ি নিয়ে যাবে, সেটাই তার আদর্শ হবে। শিল্পকে যদি মানুষ যদি জীবনযাপনের মধ্যে শিল্প খোঁজে, তাহলে তার বাড়ির হাঁড়িটার মধ্যে সে শিল্প খুঁজবে, তার হাঁড়ির নকশার মধ্যে শিল্প খুঁজবে, কাঁথার মধ্যে শিল্প খুঁজবে, এবং ওই শিল্পটার দিকে আমাদের যেন নজর ঘুরে, আমাদের যাপনটা যেন শিল্পময় যাপন হয়। মানুষ আসলে যেখানেই যায় সুন্দরভাবে বাঁচতে চায়, মানুষের এখানে মৌলিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে তিনি আরও
জাগ্রত করতে চেয়েছেন, আরও প্রাণবান রাখতে চেয়েছেন সমাজের মধ্যে, যার জন্য একটা মানুষ তো আর অসুন্দর থাকতে চায় না। এটা মানুষ যদি প্রয়োজনও না থাকে তবু সুন্দরকে দেখতে চায়। একটা ভাত রাঁধার পরে ভাত রান্না হয়ে গেছে কিন্তু হাঁড়িটা মুছে ফেলতে চায়, কিন্তু কারণটা হলো ওই জিনিসটা তার কাছে সুন্দর লাগছে না, কালির দাগটা। এই যে প্রতিদিনের যাপনের মধ্যে যে শিল্প, সেই জিনিসগুলো না, আমরা পোশাক আশাকের মধ্যে দেখা গেছে বঙ্গীয় শিল্পী খুব হার্ডলি নিতান্ত প্রয়োজন হলে আমাদের পড়তে, কোথাও আমরা কামরুল হাসানকে কিন্তু কোট টাই পরা খুব কম দেখব, সবসময় দেখবে ফতুয়া পরা একটা মানুষ যাচ্ছে, এই আর কি।